হ্যালো স্টুডেন্টস, আমি সুপর্ণা দি ফ্রম কনসেপ্ট সেশন। তো আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ জীবজগতের শ্রেণীবিন্যাস। সো এই চ্যাপ্টারে আমরা জীবজগতের যে শ্রেণীবিন্যাস কিভাবে হচ্ছে, অর্থাৎ কোন কোন যে জীবগুলোকে কোথায় কোথায় রাখা হয়েছে, কোন কোন রাজ্যে রাখা হয়েছে, তাদের মধ্যে কি সিমিলারিটি রয়েছে বা তাদের মধ্যে কি ডিফারেন্ট রয়েছে, সেইগুলো আমরা আজকে জেনে নেব। তো ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা যখন জীবজগৎ পড়েছিলাম তো পুরো ওয়ার্ল্ডে আমরা জেনেছিলাম যে 5 থেকে 50 মিলিয়ন পিসিস বা তারও বেশি পিসিস রয়েছে আমাদের পুরো ওয়ার্ল্ডে। তার মধ্যে আমরা জানি যে 1.7 to 1.8 মিলিয়ন পিসিস বা প্রজাতিগুলো খুঁজে পাওয়া গেছে, এবং সেই সমস্ত পিসিস গুলোকে ক্লাসিফাই করা হয়েছে। সেগুলোকে ক্লাসিফাই করে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে সেগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে। কিছু সিমিলারিটি রয়েছে সেই জীবগুলোর মধ্যে বা উদ্ভিদগুলো বা প্রাণী, যে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কিছু যে প্রাণীগুলো রয়েছে সেই সমস্ত জীবেদের ক্লাসিফাই করা হয়েছে। তো আমরা এই চ্যাপ্টারটায় পড়বো যে কিভাবে সেগুলোকে ক্লাসিফাই করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে, কি সিমিলারিটি রয়েছে, সমস্ত কিছু। তো চলো শুরু করা যাক এই চ্যাপ্টারটা। তো আজকের টপিকস হচ্ছে শ্রেণীবিন্যাস এবং তার পদ্ধতি। 5 রাজ্য শ্রেণীবিন্যাস অর্থাৎ 5 কিংডম যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা সম্পর্কে জানবো। তো 3 নম্বর হচ্ছে মনিটার কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো আমরা জানবো। ঠিক আছে। So biological classification মানে কি বোঝা যায়? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে আমরা বুঝি যে বায়োলজিক্যাল মিন আমরা বলতে পারি যে লিভিং অর্গানিজমকে ক্লাসিফিকেশন মানে হচ্ছে ক্লাসিফাই করা, অর্থাৎ আমাদের যে এই পৃথিবীতে কিছু লিভিং অর্গানিজম রয়েছে, কিছু নন লিভিং অর্গানিজম রয়েছে, তাদেরকে একত্রে যে ক্লাসিফাই করা হয়, অর্থাৎ তাদের যে শ্রেণীবিন্যাস করা হয়, অর্থাৎ কোনো অর্গানিজম কোন শ্রেণীতে থাকবে, কোন টেক্সাতে থাকবে, কোন ক্যাটাগরিতে তাকে রাখা হবে, সেই সমস্ত কিছুকে যে ক্লাসিফাই করে তাকে বলা হচ্ছে লিভিং অর্গানিজম। অর্থাৎ লিভিং, এক কথায় বলা যায় যে পৃথিবীতে যে সমস্ত জীব রয়েছে তাদেরকে, অর্থাৎ লিভিং অর্গানিজমকে ক্লাসিফাই করাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। ঠিক আছে। প্রথমে ক্লাসিফিকেশন করা হতো কিছু বেসিসের ওপরে, কিছু ইউজেসের ওপরে। তারপর ধীরে ধীরে যখন বিভিন্ন বিজ্ঞানীরা এই শ্রেণীবিন্যাসের করার প্রচেষ্টা করেছিলেন, তো অ্যারিস্টটল কিছু সায়েন্টিফিক ওয়েতে প্রথমে শ্রেণীবিন্যাসের প্রচেষ্টা করেছেন। যেমন কিছু উদ্ভিদ রয়েছে তাদেরকে বিরুৎ, গুল্ম, বৃক্ষ এবং প্রাণীদের লাল রক্ত বিশিষ্ট আর লাল রক্তবিহীন শ্রেণীতে ভাগ করেছেন। অর্থাৎ তিনি দুটো জীবগোষ্ঠী প্রথমে ধারণা দিয়েছিলেন যে একটা উদ্ভিদ হতে পারে, অর্থাৎ আমাদের প্ল্যান্টে হতে পারে, আবার অ্যানিমেলিয়া হতে পারে। এই দুটোকে, উদ্ভিদকে তিনি 3টে ভাগে ভাগ করেছেন, হার্ব, সার্ব আর ট্রি। আর প্রাণীকে ভাগ করেছেন কিসের ভিত্তিতে না আরবিসি প্রেজেন্ট অর্থাৎ লাল রক্ত বিশিষ্ট, আর আরবিসি অ্যাবসেন্ট অর্থাৎ লাল রক্তবিহীন। মানে এক কথায় বলা যায় যে অ্যানিমিয়া যেখানে বলা হচ্ছে আরবিসি প্রেজেন্ট রয়েছে, আর একটা হচ্ছে যে অ্যানাইমা অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ মানে অ্যাবসেন্ট রয়েছে, আর যেখানে রেড ব্লাড সেল পাওয়া যায় না। তো এই বেসিসে অ্যারিস্টটল প্রথম কি করেছিলেন, শ্রেণীবিন্যাস করেছিলেন। তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা এসেছেন, সময়ের সাথে সাথে সেই শ্রেণীবিন্যাসের ধারাকে বজায় রেখেছেন এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, কিছু অণুজীবদের বিভিন্ন ধরনের যে রাজ্য রয়েছে অর্থাৎ কিংডমে ক্লাসিফাই করেছেন। তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমাদের এই পৃথিবীতে যে ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাসের যে ধারাটাকে বজায় নিয়ে গেছেন বিজ্ঞানীরা, তাহলে প্রথমের দিকে যখন ক্লাসিফিকেশন করেছিলেন অ্যারিস্টটল, আমরা দেখেছি মাত্র দুটো জীবগোষ্ঠীতে ভাগ করেছেন। তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা তারা যেভাবে
প্রত্যেকটা জীবকে একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ভাগ করেছে কিছুটা সিমিলারিটি আর মধ্যে এবং রেখে সেগুলোকে কিছুটা গ্রুপে ক্যাটাগরি র্যাঙ্কে টেক্সাতে বিভিন্ন ধরনের বিভক্ত করেছেন। যে এই যে পদ্ধতিটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। এবারে ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাসের ক্লাসিফাই করা হয়েছে, যেমন হচ্ছে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা তা উপস্থাপন করেছেন এবং তাদেরকে বিভিন্ন কিংডমে ভাগ করেছেন। প্রথমে হচ্ছে দুই রাজ্য বিশিষ্ট অর্থাৎ টু কিংডম ওয়াইজ যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস 1758 সালে করেছিলেন। সেখানে তিনি দুটো কিংডমের কথা বলেছেন, একটা বলেছেন প্ল্যান্টে আর একটা বলেছেন অ্যানিমিলিয়া। এবারে প্ল্যান্টে অ্যানিমিলিয়া যখন এই দুটো রাজ্যের কথা বলেছিলেন তখন এখানে যে উদ্ভিদ রাজ্য অর্থাৎ প্ল্যান্টেতে তিনি বলেছেন যে কোষ প্রাচীর রয়েছে, কিছু ব্যাকটেরিয়া কিছু ত্রুটিও এর মধ্যে লক্ষ্য করা যায়, যে যাদের কিছু ব্যাকটেরিয়াদেরও এই জায়গায় রাখা হয়েছে, কিছু ফানজাইকেও এখানে রাখা হয়েছে। তো এই সমস্ত ত্রুটির কথাও এখানে তুলে ধরা হয়েছে। আবার এনিম্যাল কিংডম যাদের বলা হয়েছে যাদের কোষ প্রাচীর নেই অর্থাৎ সেল ওয়াল যাদের অ্যাবসেন্ট রয়েছে তাদেরকে অ্যানিমেলিয়াতে রাখা হয়েছে। যেমন এখানে তিনি ক্যালোলাস লিনিয়াস, ইউগ্লিনা সহ যে আরো বিভিন্ন যে উদ্ভিদ এবং প্রাণীদেরও এই রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। তারপর থ্রি কিংডম যেটা রয়েছে, হেকলে 1886-তে প্রথম তিনটি রাজ্যের কথা বলেছেন অর্থাৎ থ্রি কিংডম সিস্টেম, প্ল্যান্টে, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, এই তিন ধরনের রাজ্যের কথা তিনি বলেছেন। এই থ্রি কিংডমে প্রোটিস্টা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক এবং প্ল্যান্টে আর অ্যানিমেলিয়া, এবং কিছু ত্রুটি রয়েছে যে এই রাজ্যে তিনি কিছু শৈবাল ছিল, তারপর কিছু ফানজাই ছিল, এদেরকে এই উদ্ভিদ রাজ্যের মধ্যে ধরেছেন। তারপরে চার রাজ্য বিশিষ্ট অর্থাৎ ফোর কিংডম সিস্টেম, হেবার্ট কপল্যান্ড বা এইচ.এফ কপল্যান্ড প্রথমে চার রাজ্যের কথা বলেছেন। তিনি আবার ভাগ করেছেন মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টে, অ্যানিমেলিয়া, এই চারটি রাজ্যের কথা তিনি বলেছেন। এখানে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া এবং এই রাজ্যের মধ্যে যে ফানজাই রয়েছে তো ফানজাইকে উদ্ভিদ রাজ্যের মধ্যে তিনি ক্লাসিফাই করেছিলেন। তো এটা একটা ত্রুটি। এবারে ফাইভ কিংডম সিস্টেম আর.এইচ. হুটেকার 1969 সালে প্রথম করেছিলেন। তো এখানে তিনি 5টি রাজ্যের কথা বলেছেন, একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টে এবং অ্যানিমেলিয়া। এই 5 রাজ্য নিয়েই গঠিত হয়েছে পুরো ফাইভ কিংডম সিস্টেম। সিক্স কিংডম সিস্টেম কার্ল রুজ বলেছেন যে তিনি আবার 6টা কিংডমে ভাগ করেছেন। মনেরাকে পরে পড়বো যে মনেরাকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়াতে, দেন প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টে এবং অ্যানিমেলিয়া। তাহলে পরপর যে বিজ্ঞানীরা রয়েছেন প্রথমে ক্লাসিফাই সিস্টেমটা খুব একটা ভালো না থাকায় তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সায়েন্টিস্টরা তো পিসিস গুলোকে মডিফাই করেছেন। এর মডিফাই রূপটা হচ্ছে যেটা ফাইভ কিংডম, সিক্স কিংডম বা ফাইভ কিংডম হচ্ছে এর মডিফাই রূপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টে এবং অ্যানিমেলিয়া। তো এই যে 5 রাজ্য বিশিষ্ট যেটাকে আর.এইচ. হুটেকার প্রথম বলেছিলেন। তো এই আস্তে আস্তে এরকম করতে যে ক্লাসিফিকেশন সিস্টেমটা এখন বোঝা যায়। তো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন আর.এইচ. হুটেকার। তো তিনি প্রথমে বলেছিলেন যে তিনি ছিলেন আমেরিকার ট্যাক্সোনমিস্ট, যিনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। এই 5টি রাজ্যে যে ভাগ করেছেন তার ভিত্তিগুলো কি কি, মানে এমনি তো ভাগ করেননি, তার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো বা ভিত্তিগুলো দেখে নেওয়া যাক। যে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে যে জীবকোষের গঠনের জটিলতা। প্রথমে তিনি
মনেরাকে ভাগ করেছিলেন, তাহলে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক। তারপরে কিছু জীবকে ভাগ করেছিলেন প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। এবারে বলেছে দেহ গঠনের জটিলতা। এবারে আমরা তো কিছু এককোষী জীব, কিছু বহুকোষী জীব দেখতে পাই। যেমন এককোষী হচ্ছে অ্যামিবার মতো জীবগুলো। পুষ্টি প্রকারভেদ, কিছু কিছু জীব রয়েছে যেগুলো হচ্ছে স্বভোজী, আবার কিছু জীব রয়েছে সেগুলো হচ্ছে পরভোজী। আবার বায়োডাইভার্সিটি দিয়ে দেখেছেন কিছু, যেরকম আমাদের ফুড চেইন রয়েছে সেরকম কিছু রয়েছে, যেরকম উৎপাদক রয়েছে, খাদক রয়েছে, আবার বিয়োজক অর্থাৎ কম্পোজারও রয়েছে, এবং ফাইলোজেনিক যে সম্পর্ক রয়েছে সেখান থেকেও তিনি এই ক্লাসিফিকেশন সিস্টেমটা 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। হুটেকার্ডের 5টি রাজ্যের ক্লাসিফিকেশন, অর্থাৎ হুটেকার্ডের যে 5 রাজ্য ছিল সেটা ছিল মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গাই বা ফানজি বলতে পারি, বা অ্যানিমেলিয়া বলতে পারি। তো এই নিয়ে এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করা হয়েছে। নেক্সট আমরা পড়বো মনেরা সম্পর্কে। তো মনেরা কিংডমের মধ্যে কি রয়েছে? মনেরাকে আর বলা হয় যে মনেরা কিংডম অফ প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস মানে এটা কি? প্রোক্যারিওটস মানে হচ্ছে যে সমস্ত জীবস বা অর্গানসদের কি নেই, যে নিউক্লিয়াস নেই, যাদের কোষে নিউক্লিয়াস অ্যাবসেন্ট রয়েছে তাদেরকে আমরা বলবো প্রোক্যারিওটস। যেমন এই রাজ্যে সমস্ত যে অর্গানিজম রয়েছে এরা হলো প্রোক্যারিওটস। যেমন কিছু আর্কিব্যাকটেরিয়াস, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়াস, অ্যাক্টিনোমাইসিটিস, সাইনোব্যাকটেরিয়াস রয়েছে, কিছু ব্লু গ্রিন অ্যালগি রয়েছে। তো এদেরকে সমস্ত কিছুকে বা এক্সাম্পল গুলোকে আমরা মনেরার মধ্যে ক্লাসিফাই করব। দেন এদের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন এরা এককোষী রয়েছে, প্রোক্যারিওটিক অর্থাৎ এদের নিউক্লিয়াস নেই কোষে, এবং এদের যে বৈচিত্র্যতা যেগুলো পুষ্টি পদ্ধতিতে যেগুলো দেখা যায়, যেমন হচ্ছে স্যাপ্রোবিক, প্যারাসাইটিক, কেমোঅটোট্রপিক, ফটোট্রপিক, সিম্বায়োটিক। যদি বলা যায় যে স্যাপ্রোবিক মানে কি, যদি কোনো স্যাপ্রোবিক ব্যাকটেরিয়ার উদাহরণ দেওয়া যায় তাহলে বলা যাবে যে স্যাপ্রোবিক ব্যাকটেরিয়া আমরা বলতে কি বুঝছি, যে সমস্ত ব্যাকটেরিয়া কি করে, মৃত বা পচনশীল বস্তুগুলোকে হজম করে সেখান থেকে কি করে পুষ্টি পদার্থ অর্থাৎ বাঁচার যে রসদ সংগ্রহ করে তাকে বলা হচ্ছে স্যাপ্রোবিক ব্যাকটেরিয়া। কিছু প্যারাসাইটিক ব্যাকটেরিয়া রয়েছে, প্যারাসাইটিক অর্থাৎ পরজীবী। তো যে সমস্ত ব্যাকটেরিয়া কি করে পোষক অর্থাৎ হোস্টের দেহে বসবাস করে, সেখানে তাদের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থগুলো আহরণ করে সেই পোষক কোষের কাছ থেকে। পোষক দেহের বা পোষক যে দেহ রয়েছে সেটা বলা যায়। তো সেখান থেকে এরা সমস্ত পুষ্টি পদার্থগুলো সংগ্রহ করে। কেমোঅটোট্রপিক অর্থাৎ কেমিক্যাল বা রাসায়নিকের মাধ্যমে এরা কি করে, যে কিছু ব্লু গ্রিন অ্যালগি রয়েছে তো এরা কি করে, বা কিছু সাইনোব্যাকটেরিয়াস বা কিছু শৈবাল বা ফাঞ্জাই শৈবাল রয়েছে, তো এরা কি করে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল গুলোকে শোষণ করে সেখান থেকে পুষ্টি পদার্থগুলো সংগ্রহ করে। ফটোট্রপিক, তো ফটোট্রপিক যদি কোনো ব্যাকটেরিয়া থাকে এরা কি করে যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের জন্য আলো ব্যবহার অর্থাৎ ফটো অর্থাৎ লাইট ব্যবহার করে। যেমন কিছু ধরনের শৈবালে বা কিছু ধরনের প্ল্যান্টেও এই ধরনের দেখা যায়, যেমন সাইনোব্যাকটেরিয়াতে বা কিছু গ্রিন অ্যালগিসতে এগুলো দেখা যায় যে এখান থেকে এরা পুষ্টি পদার্থগুলো এভাবে সংগ্রহ করে থাকে। তো দেন এগুলোকে দেখতে কি হয় 0.1 মাইক্রনের থেকেও কম বা এরকমই দেখতে লাগে। এদের কোষ প্রাচীর গুলো কি হয় পেপটাইডোগ্লাইক্যান বা পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়েছে। তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে মনেরার কোষ প্রাচীর বা সেল ওয়াল কি থেকে গঠিত হয়েছে, যে পেপটাইডোগ্লাইক্যান এবং পলিস্যাকারাইডের মিশ্রণ। তো কোষের দেহে একটি মাত্র প্লাজমা পর্দা থাকে, এদের সংগঠিত নিউক্লিয়াস গঠিত হয় না। আমরা জানি যে সেল মেমব্রেন হিসাবে অনলি থাকে প্লাজমা পর্দা, আর এদের নিউক্লিয়াস গঠিত হয় না বলে তো এরা প্রোক্যারিওটস। তো এদের যে ডিএনএ রয়েছে নেকেড ডিএনএ রয়েছে, এদের যে সেল মানে সাইটোপ্লাজমের ভেতরে কি হয়
কুণ্ডলীকৃত অবস্থানে থাকে এবং এই ধরনের নিউক্লিয়াসকে আমরা কি বলবো, নিউক্লিওয়েড। তো এখান থেকে এই কোশ্চেনটা এটা হাইলাইট করে রেখেছি কারণ এখানেও কোশ্চেন আসতে পারে শর্ট প্রশ্ন হিসেবে, যেহেতু তোমাদের সেমিস্টারে অনলি এমসিকিউ থাকবে। তো এখান এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে নিউক্লিওয়েড কি, যে ডিএনএর যে আবরণবিহীন কিছু কোষের সাইটোপ্লাজমে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে সেরকম নিউক্লিয়াসকে আমরা কি বলছি, নিউক্লিওয়েড। এদের কোনো কোষ অঙ্গাণুও থাকে না। এবারে দেখো এদের কি থাকে, যে ফ্ল্যাজেলা থাকলেও এদের ফ্ল্যাজেলার সাহায্যে এরা কি করে মুভমেন্ট করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, ঠিক আছে। তো ফ্ল্যাজেলা থাকলেও সেটা কি একতন্ত্রী বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ফ্ল্যাজেলা থাকে এবং যেটা কি ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে গঠিত হয়েছে। তো এদের ফ্ল্যাজেলা গুলো কি হয়, একতন্ত্রী হয় বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, যেগুলো ফ্ল্যাজেলিন বলে একটা প্রোটিন রয়েছে সেখান থেকে এগুলো তৈরি হয়েছে। এদের বেম গঠিত হয় না। এবারে এরা কি করতে পারে না, যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, গ্যামেট তৈরি হয় না অর্থাৎ ফিউজ হয় না, তো এরা এসেক্সুয়ালি কি হয়, রিপ্রোডাকশন ঘটাতে পারে। কিছু ব্যাকটেরিয়ার এরকম কিছু মনেরার ফটো রয়েছে বা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের। নেক্সট আমরা জানবো প্রোটিস্টা সম্পর্কে। প্রোটিস্টা তাহলে কি, আমরা জানি যে মনেরার কি নেই, যে নিউক্লিয়াস নেই, এককোষী প্রোক্যারিওটিক ছিল। তারপরে নেক্সট যে রাজ্য অর্থাৎ কিংডমের সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে প্রোটিস্টা। তো দেন প্রোটিস্টা কি, যে এটা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটস, মানে এর মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। তো এই রাজ্যের কিছু অর্গানিজম যেমন ফ্ল্যাজেলেটস, ডায়াটাম, ডাইনোফ্ল্যাজেলেটস, স্লাইম মোল্ড, সার্কোডিন, সিলিওয়েডস, তো বিভিন্ন ধরনের যে জীবগুলো রয়েছে। এবারে এরা কি করে, যে এরা মনেরার থেকে খুব উন্নত এবং এরা আয়তনেও বড় হয়। এরা আমরা জানি যে মনেরা তো একতন্ত্রী হয়, তো এগুলো হচ্ছে দ্বিতন্ত্রী। তো এইগুলো লেখা রয়েছে, যেমন দেখা যাচ্ছে যে এরা এককোষী হতে পারে, সব রকমের এককোষী। এরা কি করে, ইউক্যারিওটস এই রাজ্যের অন্তর্গত। তো এরা বেশিরভাগ কি থাকে, যে জলে থাকে বা প্লাঙ্কটন গঠন করে। তো এদের যে পুষ্টি প্রক্রিয়া ফটোসিনথেটিক, স্যাপ্রোটিক, প্যারাসাইটিক এবং হলোজাইক। তো ফটোসিনথেটিক মানে কি, এরা কি করে ক্লোরোফিল বা অন্যান্য কিছু যে রঞ্জক থাকে সেগুলোকে কাজে লাগিয়ে সৌরশক্তি গ্রহণের মাধ্যমে এরা কি করে খাদ্য তৈরি করতে পারে, পুষ্টি পদার্থ সংগ্রহ করতে পারে। স্যাপ্রোটিক তো বলেছিলাম, প্যারাসাইটিকও একই রকম, যে পরজীবী পোষকের দেহ থেকে, যেমন বললাম যে ফটোসিনথেটিক, স্যাপ্রেটিক, প্যারাসাইটিক, হলোজৈক। তো হলোজৈক এই পুষ্টি পদ্ধতি কি হচ্ছে, যখন কোন একটা অর্গানিজম কি করে, কিছু জৈব পদার্থ থেকে কি করে পুষ্টি সংগ্রহ করে, সেগুলোকে শোষণ আত্তীকরণের মাধ্যমে তাদের যে বিপাকীয় যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে ওগুলো করে থাকে, এবং এইভাবে যে একটা ধারাবাহিকতা বজায় রাখে সেই জীবটি, তো তাকে বলা, সেই যে পদ্ধতিকে বলা হচ্ছে হলোজাইক পুষ্টি পদ্ধতি। যেমন হচ্ছে অ্যামিবা এই পুষ্টি পদ্ধতির উপরে নির্ভর করে বেঁচে থাকে। যেমন সালোক সংশ্লেষকারী কিছু প্ল্যাঙ্কটন রয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয় এদেরকে। আবার কিছু হলোজৈক প্ল্যাঙ্কটনদের বলা হচ্ছে জুপ প্ল্যাঙ্কটন। এবারে কিছু হলোজৈক পুষ্টি সম্পন্নকারী কিছু প্রোটিস্টাদের প্রোটোজোয়া বলা হয়। অ্যানিমেলিয়া থেকে পৃথক করা হচ্ছে প্রোটোজোয়াদের, ঠিক আছে। এবারে কি রয়েছে, ইউগ্লিনা নামে এক ধরনের এককোষী প্রাণী রয়েছে যারা কি করে না, হলোজৈক বা হলোফাইটিক উভয় প্রকার পুষ্টি এদের দেখা যায়। তাহলে কাদের দেখা যায়, যে ইউগ্লিনাদের কি দেখা যায়, এককোষী প্রাণীদের হলোজৈক বা হলোফাইটিক উভয় প্রকার পুষ্টি দেখা যায়। জেনেটিক পদার্থ সংগঠিত হয়ে নিউক্লিয়াস গঠন করে। তো প্রোটিস্টাদের কি রয়েছে, হিস্টোন প্রোটিন রয়েছে এদের।
এদের মধ্যে কি দেখতে পাবো, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু রয়েছে, ফ্ল্যাজেলা রয়েছে, ডাবল স্ট্যান্ডার্ড হয়, মাইক্রো টিউবুলিন প্রোটিন দ্বারা গঠিত হয়েছে। এরা সেক্সুয়াল এবং এসেক্সুয়াল দুটো প্রকারই এদের রিপ্রোডাকশন দেখা যায়। এবং কিছু এই রাজ্যের কিছু প্রোটিস্টা রাজ্যের কিছু জীবের আবার কিছু রোগ সৃষ্টি করে, ঠিক আছে। যেমন প্লাজমোডিয়াম কি করে, যে মানুষের দেহের মধ্যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে আমরা জানি। তারপরে যেরকম ভলবক্স রয়েছে, অ্যামিগবা রয়েছে, প্যারামোসিয়াম রয়েছে, ক্লাইমোডোমোনাস রয়েছে, তো এগুলো হচ্ছে এর উদাহরণ। তো সো এটা হয়ে গেল প্রোটিস্টা রাজ্য। তো এগুলো ছিল এর ক্যারেক্টারিস্টিক্স। হয়তো তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে কমেন্ট করে বলবি। নেক্সট আমরা পড়বো ছত্রাক বা ফাঞ্জাই সম্পর্কে। তো এই রাজ্যে কি হয় যে বা ফাঞ্জাই, একে বলা হচ্ছে মাল্টি সেলুলার ডিকম্পোজার। এখানে কি দেখা যাবে যে এই রাজ্যে ছত্রাকগুলি হচ্ছে ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, ফাক্সিনিয়া। তো এই রাজ্যে ছত্রাকদের মধ্যে যে কিছু বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো আমরা পরে ডিসকাশন করব ডিটেলসে আরো। তো এখন যেগুলো দেখা যাচ্ছে, যেমন কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেমন এগুলো কি ক্লোরোফিলবিহীন হয়, রেণু উৎপাদনকারী হয়, বহুকোষী। এদের আগের দুটোই আমরা দেখছিলাম এককোষী ছিল তারা, এবং এগুলো বহু নিউক্লিয়াস রয়েছে, এগুলো ইউক্যারিওটিক। ফাঞ্জাইতে এদের যে পুষ্টি প্রক্রিয়া পরজীবী, মৃতজীবী এবং মিথজীবী, এই তিন প্রকার। এখানকার কি হয় যে ছত্রাকের দেহে আমরা কি দেখতে পাই, অনুসূত্রাকার দেহকে বলা হয় মাইসেলিয়াম। মাইসেলিয়াম গুলো অনুসূত্রকে একসঙ্গে বলা হচ্ছে হাইফি। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ছত্রাকদের যে অনুসূত্রাকার যে দেহ রয়েছে তাকে আমরা বলছি মাইসেলিয়াম, মাইসেলিয়ামের অন্তর্গত যে অনুসূত্র রয়েছে তাকে বলবো হাইফি। হাইফি গুলো বহুকোষী হয় এবং এগুলো নিউক্লিয়াস যুক্ত হয়, এবং বিভিন্ন ধরনের ছত্রাক আমরা এখানে দেখতে পাচ্ছি। এদের যে কোষ প্রাচীর রয়েছে, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত না, কাইটিন প্রোটিন দিয়ে এদের কোষ প্রাচীর গঠিত। কোষের প্রোটোপ্লাজমের মধ্যে দুটি আবরক রয়েছে, এরাও সেক্সুয়ালি এসেক্সুয়ালি দুটো প্রকারই রিপ্রোডাকশন দেখাতে পারে। এদের কোনো কলা গঠিত হয় না। খাদ্যবস্তুর রূপে এদের কি থাকে, গ্লাইকোজেন থাকে এবং ফ্যাট থাকে। তাহলে ফাঞ্জাইতে আমরা কি দেখতে পেলাম যে এই ছত্রাকগুলো কি হচ্ছে, ছত্রাকগুলো এখানে ফাঞ্জাই অর্থাৎ ছত্রাকদের রাজ্য বা ফাঞ্জাই কিংডম। তো ফাঞ্জাইতে কি কি রয়েছে, ইস্ট রয়েছে, মিউকর রয়েছে, পেনিসিলিয়াম রয়েছে। এরা কি করে, ক্লোরোফিল বিহীন হয়, রেণু উৎপাদন করতে পারে। এদের পুষ্টি প্রক্রিয়া পরজীবী, মৃতজীবী বা মিথজীবী হতে পারে। মাইসেলিয়াম রয়েছে, অনুসূত্র অনেকগুলোকে বলা হচ্ছে হাইফি বলা হচ্ছে। হাইফি গুলো কি হয়, বহুকোষী হয়, নিউক্লিয়াস যুক্ত হয়। এবং কোষ প্রাচীরে কি রয়েছে, কাইটিন প্রোটিন রয়েছে, সেক্সুয়ালি রিপ্রোডাকশন করতে পারে, এসেক্সুয়ালিও করতে পারে। এবং এদের যে খাদ্যবস্তু গুলোকে বলা হচ্ছে গ্লাইকোজেন আর ফ্যাট, এরা কি করে, সঞ্চয় করে রাখে। নেক্সট আমরা আসবো প্ল্যান্টি সম্পর্কে। প্ল্যান্টি অর্থাৎ কি, উদ্ভিদ রাজ্য। তো উদ্ভিদ রাজ্যতে কি কি রয়েছে, যে উদ্ভিদ গুলো কি হচ্ছে, বহুকোষী হতে পারে, সালোক সংশ্লেষীয় ইউক্যারিওটিক উদ্ভিদ থাকতে পারে, যেমন কিছু শৈবাল থাকতে পারে, কিছু মস, ফার্ন ইত্যাদি, এই সমস্ত উদ্ভিদ থাকতে পারে। তো এদের ক্যারেক্টারিস্টিক্স কি, যে এখানে বহুকোষী জীব সকলেই কি ইউক্যারিওটিক, শুধুমাত্র মনে রাখতে আমরা দেখছিলাম প্রোক্যারিওটস, তো এগুলো সমস্ত ইউক্যারিওটস। এদের কি বিভিন্ন ধরনের কলা গঠিত হয়েছে। স্বেচ্ছা রূপে আমরা কি দেখতে পাই, স্টার্চ দেখতে পাই। এরাও সেক্সুয়ালি এসেক্সুয়ালি দুটো ভাবে রিপ্রোডাকশন করে থাকে। যেমন এখানে অ্যালগি, ব্রায়োফাইটাস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ফেরিটোফাইটস। তো বিভিন্ন ধরনের যে উদ্ভিদ রয়েছে, আলাদা আলাদা প্রজাতির বা আলাদা আলাদা ফিসিসের যে সমস্ত ধরনের উদ্ভিদ রয়েছে। নেক্সট আমরা পড়বো অ্যানিমেলিয়া সম্পর্কে। অ্যানিমেলিয়া কি না, কিংডম অ্যানিমেলিয়া বা মাল্টি সেলুলার কনজিউমার।
এদেরকে মাল্টি সেলুলার কনজিউমার বলা হচ্ছে কারণ কারণ এই সমস্ত যে প্রাণীরা এরা কি করে বা বহুকোষী জীবেরা অর্থাৎ মাল্টি সেলুলার মানে বহুকোষী জীব, কনজিউমার মানে হচ্ছে যারা পরিপোষক অর্থাৎ কনজিউম করতে পারে। এবারে এরা কি করতে পারে, এই সমস্ত জীবেরা যে নিজেদের দেহে তো খাদ্য তৈরি করতে পারে না, এদেরকে অন্য কারোর অন্য যে যে সমস্ত জীব রয়েছে তাদের উপর নির্ভর করতে হয় এবং তাদের ভরণ পোষণ করতে হয় এবং তাদের অন্যান্য জীবের ওপর মানে জীবের ওপর ভরসা করতে হয়। সেই সমস্ত যে মেটাজোয়ানদের অনেক ধরনের কোষ থাকে, এবারে এদেরকে আমরা বলছি মাল্টি সেলুলার কনজিউমার। এই রাজ্যের প্রাণীরা কি হয়, মেটাজোয়া বহুকোষী হয় অর্থাৎ মেটাজোয়া প্রকৃতির হয়, মাল্টি সেলুলার হয়। প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ব্যতীত এখানে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী যে সমস্ত কিছু রয়েছে এইগুলো ব্যতীত সমস্ত প্রাণীরা অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়ে। যেমন কি কি থাকতে পারে, স্পঞ্জ থাকতে পারে, একনালীদেহী প্রাণী থাকতে পারে, কৃমি জাতীয় কিছু প্রাণী থাকতে পারে, অঙ্গুরিমাল, সন্ধিপথ, কম্বোজ, একাইনোডার্ম, মাছ, উভচর, বিভিন্ন ধরনের সরীসৃপ, পাখি, স্তন্যপ্রায়ী অর্থাৎ এই সমস্ত জীব যারা শুধুমাত্র প্রোটোজোয়া আর আদ্য প্রাণী বাদে সমস্ত বহুকোষী জীবেরা এই অ্যানিমেলিয়া রাজ্যতে দেখতে পাওয়া যায়। এই ফটোতে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের যে জীব রয়েছে এগুলো সমস্ত হচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে অন্তর্গত। যেমন এদের ক্যারেক্টারিস্টিক্স কি, তাই এরা হচ্ছে বহুকোষী ইউক্যারিওটিক, মানে এদের মধ্যে নিউক্লিয়াস থাকে আর সেগুলোতে আদি নিউক্লিয়াস ছিল, এগুলো উন্নত ধরনের নিউক্লিয়াস থাকে। দেহ হচ্ছে নিয়তকার গঠনযুক্ত, অঙ্গাণু অভ্যন্তরীণ থাকে এবং কলা অঙ্গতন্ত্র বিভিন্ন সমস্ত কিছু গঠিত হয়েছে। এরা দ্রুত রেসপন্স করতে পারে। এরপরে হচ্ছে 5 রাজ্যে যে রয়েছে 5 কিংডম ক্লাসিফিকেশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোতে অন্যগুলো দেখা যাবে। তো ইম্পর্টেন্ট যে 4-5টা পয়েন্ট এখানে বলা হয়েছে, যে যেমন হচ্ছে মনেরা কি প্রোক্যারিওটিক, এবং বাকি যে 4 কিংডম রয়েছে অর্থাৎ প্রোটিস্টা, ছত্রাক বা ফাঞ্জাই, প্যান্টি, অ্যানিমেলিয়া এরা সমস্ত কি ইউক্যারিওটিক। তাহলে মনে রাখতে হবে কোষ অর্থাৎ কোষের প্রকার হচ্ছে মনেরা শুধুমাত্র প্রোক্যারিওটিক এবং প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া এই 4 যে রাজ্য রয়েছে এই 4 কিংডম এগুলো কি না, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক। এদের মধ্যে কোষ প্রাচীর থাকে অর্থাৎ সেলুলোজীয় বা সেলুলোজবিহীন এদের মধ্যেও থাকে, আর ছত্রাকের মধ্যে কি কোষ প্রাচীর থাকে অসেলুলোজি। প্ল্যান্টিতে আমরা কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখতে পাচ্ছি, কিন্তু অ্যানিমেলিয়াদের মধ্যে আমরা দেখতে পাবো না সেল ওয়াল। এবার এদের যে জনন পদ্ধতি কি, এরা সংযুক্তির মাধ্যমে এদের হয় এবং প্রোটিস্টাতে মিওসিস থাকে, সংযুক্তি থাকে, সিনোগ্যামি থাকে। আর ছত্রাকের মধ্যে নিষেক এবং মিওসিস দেখতে পাওয়া যায়, প্ল্যান্টির মধ্যেও নিষেক এবং মিওসিস দেখতে পাওয়া যায়, অ্যানিমেলিয়াতেও নিষেক এবং মিওসিস দেখতে পাওয়া যায়। এদের পুষ্টি পদ্ধতি কি, এরা হচ্ছে মনেরা হচ্ছে কি মূলত স্বভোজী থাকে এবং এরা কি করে সালোক সংশ্লেষণ করে বা রাসায়নিক সংশ্লেষ করে, পরভোজী, মৃতজীবী এবং পরজীবী এই 3 প্রকার। যদি মনেরাতে বলা হয় যে এরা স্বভোজী হতে পারে, আবার সালোক সংশ্লেষণও করতে পারে, আবার রাসায়নিক সংশ্লেষ করতে পারে, তো একে আমরা বলতে পারি পরভোজী, মৃতজীবী বা পরজীবী এই 3 প্রকার হতে পারে। প্রোটিস্টাতে শুধুমাত্র স্বভোজী হতে পারে, পরভোজী হতে পারে। ছত্রাকে কি 3টেই হতে পারে, পরভোজী, মৃতজীবী, পরজীবী। প্ল্যান্টিতে কি স্বভোজী, সালোক সংশ্লেষণ 2টি পদ্ধতি থাকে, অ্যানিমেলিয়াতে পরজীবী প্রকৃতির হয়। এদের যে নার্ভাস সিস্টেম মনেরাতে কি যেহেতু এক কোষী প্রোক্যারিওটিক, তো এদের মধ্যে কি থাকে যে মনেরাতে স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম থাকে না। প্রোটিস্টাতে থাকলেও কি হয় সেগুলো হচ্ছে আদিম প্রকৃতি, আর ছত্রাকের মধ্যে থাকে না।
প্ল্যান্টির মধ্যেও নার্ভাস সিস্টেম নেই, শুধুমাত্র অ্যানিমেলিয়াতে যে সমস্ত প্রাণী রয়েছে, যদি হিউম্যানও ধরা হয় তার মধ্যে, তো এদের মধ্যে কি হয়, নার্ভাস সিস্টেম উপস্থিত থাকতে পারে, থাকে। এবারে 5 রাজ্যের কিছু সুবিধা রয়েছে, কিছু অ্যাডভান্টেজ রয়েছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। যেমন হচ্ছে প্রোক্যারিওটদের ইউক্যারিওট থেকে আলাদা করে পৃথক মনেরাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মানে যে সমস্ত মনেরাতে যে সমস্ত ব্যাকটেরিয়া, আমরা তো জানি যে ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়াস, গ্রিন অ্যালগি, তো এই সমস্ত ব্যাকটেরিয়া গুলো হচ্ছে প্রোক্যারিওটস, তো এদেরকে আলাদা করে রাখা হয়েছে। ইউক্যারিওটস কোনগুলো, আর বাকি যে 4টি রাজ্য রয়েছে যেমন প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তো এইগুলো মধ্যে রাখা হয়েছে, ইউক্যারিওট থেকে এদেরকে আলাদা করা হচ্ছে। এর সেকেন্ড পয়েন্ট কি, যে এককোষী ইউক্যারিওটসদের কিছু অন্তর্বর্তী গঠন লক্ষ্য করা যায়, যা উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারণ এককোষী ইউক্যারিওটসদের পৃথক রাজ্যে প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে কিছু যে এককোষী যে ইউক্যারিওটস রয়েছে তাদের পৃথক রাজ্য আবার কোথায় রাখা হচ্ছে, প্রোটিস্টাতে। আবার কিছু ফাঞ্জাই রয়েছে যাদের গঠনগত, শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক দিক থেকে এরা সম্পূর্ণ দেখতে কি হয়, আলাদা হয়। তো এদেরকে ফাঞ্জাইতে রাখা হয়েছে। যে কিছু ছত্রাক রয়েছে যারা কি হয়, স্ট্রাকচারাল বা শারীরিক কিছু জীব থেকে বা কেমিক্যাল দিক থেকেও সম্পূর্ণ আলাদা হয়, তো এদেরকে একটা পৃথক রাজ্যে রাখা হয়েছে। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের বিশেষ দিক অর্থাৎ জীবদের যে পুষ্টিগত, আমরা জানি যে বিভিন্ন ধরনের যে ফটোট্রপিক, কেমোট্রপিক, হোলোজোয়িক, তো এই ধরনের যে পুষ্টিগত বিভিন্নতার জন্য বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করা হয়। কিছু প্রকার বিন্যাসে ফাইলোজেনিক রিলেশনশিপও এদের মধ্যে স্পষ্ট দেখা যায়। তাহলে এই ছিল 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, যাদের মধ্যে মনেরাদের রাখা হয়েছে কারণ এরা প্রোক্যারিওটিক্স, তো এদের ইউক্যারিওটিক প্রাণীদের জীবেদের থেকে আলাদা করা হচ্ছে। তারপরে কিছু প্রোটিস্টাদের, এককোষী প্রোটিস্টাদের কি করা হচ্ছে, ইউক্যারিওটসে পৃথক রাজ্য করা হয়েছে। কিছু ফাঞ্জাইদের কিছু শারীরবৃত্তীয় দিক এবং গঠনগত দিক থেকে আলাদা, তার জন্য একটা আলাদা রাজ্য করা হয়েছে। আবার কিছু যে কিছু এই যে 5 কিংডমে কি রয়েছে, বিভিন্ন জীবেদের যে পুষ্টিগত অর্থাৎ নিউট্রিশনের ভিত্তিতে কি করা হয়েছে, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করা হচ্ছে। তো এই ছিল কিছু অ্যাডভান্টেজ। এবারে ডিসঅ্যাডভান্টেজ কি, এই শ্রেণীবিন্যাসের 5 কিংডমের ফলে কি করা হয়েছে। 5 রাজ্যের অসুবিধাগুলো, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি ছিল, যে এই প্রকার যে ক্লাসিফিকেশনে ফাইলোজেনিক সিস্টেম স্থাপিত হয়নি, এটা ছিল 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। কারণ ফাইলোজেনিক এখানে কোনো রিলেশনশিপ স্থাপিত হয়নি। যেমন হচ্ছে ইউগ্লিনাতে যদি আমি দেখি, তাহলে এখানে কি হয়, ইউগ্লিনা একধারে কি করছে, ফটোসিনথেটিক পুষ্টি, আবার এক পাশে কি করছে, স্যাপ্রোফাইটিক পুষ্টি। এই দুই ধরনেরই পুষ্টি বা নিউট্রিশন এরা সম্পূর্ণ করতে পারে, সিনথেটিকও করতে পারে, আবার কি হয়, স্যাপ্রোফাইটিকও করতে পারে। এই দুই ধরনের পুষ্টি সম্পূর্ণ করে। এবারে ফাঞ্জাইরা কি হচ্ছে না, এরা কি করে, এককোষী বা বহুকোষী দের মধ্যে কিছু বিশেষ কোনো ডিফারেন্সিয়েশন করা যায়নি, কারণ হচ্ছে এককোষী ছত্রাকদের কি হয়, যে প্রোটিস্টার অন্তর্ভুক্তি করা হয়নি। এই বিভাগে যে এদের মধ্যে যে এত ডাইভার্সিটি রয়েছে, তো এই বিভাগে তাদের অন্তর্ভুক্ত করাই কঠিন। যেরকম হচ্ছে, যেমন একটা উদাহরণ হচ্ছে যে মনেরা আর প্রোটিস্টা রাজ্যে কোষ প্রাচীর যুক্ত, কোষ প্রাচীর বিহীন জীব উপস্থিত, তো এদেরকে কি করা হয়, ডিফারেন্সিয়েট করাও কঠিন, কারণ কিছু জনের সেল ওয়াল রয়েছে, আবার কিছু জীবের সেল ওয়াল নেই। তেমনই হচ্ছে সালোক সংশ্লেষীয় এবং সালোক সংশ্লেষ বিহীন কিছু জীবের উপস্থিতি দেখা যায় মনেরা এবং প্রোটিস্টার মধ্যে। তো এই সমস্ত ডাইভার্সিটির মধ্যে এদেরকে কি করা যায়নি, ডিফারেন্সিয়েট করা যায়নি। ভাইরাসদের শ্রেণী বিভাগে অন্তর্ভুক্ত করা যায় না, কারণ বিভিন্ন ধরনের যে ভাইরাস রয়েছে তাদেরও ক্লাসিফিকেশন গুলো সম্ভব এখনো পর্যন্ত হয়নি। সমস্ত ভাইরাসকে ক্লাসিফিকেশনের মধ্যে আনা যায়নি। কিছু আর্কিব্যাকটেরিয়া রয়েছে এবং কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো কি গঠনগত
এবং শারীরবৃত্তীয় ভাবে অনেকটাই আলাদা রয়েছে। তো আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া এটা সম্পর্কে পড়বো। তো এদের যে গঠনগত স্ট্রাকচারাল দিক থেকে এরা দেখতে অনেকটাই আলাদা। কিছু মাইকোপ্লাজমা রয়েছে এবং কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা গঠনগত দিক থেকে একই হওয়া সত্ত্বেও এদেরকে কি বলা হয় যে প্রোক্যারিওটস এর মধ্যে রাখা হয়েছে। তাহলে কে কে যে মাইকোপ্লাজমা আর কিছু ব্যাকটেরিয়া। তাহলে অসুবিধাগুলো কি হলো যে এদের মধ্যে যে ইউগ্লিনা যেটা রয়েছে, তো ইউগ্লিনা দুই ধরনের পুষ্টি সম্পন্ন করতে পারে। তো এদেরকে কোন ধরনের নিউট্রিশন সেটা সঠিকভাবে বলা যায় না। কিছু ছত্রাকদের এককোষী বহুকোষী, কিছু ছত্রাক সেটা এককোষী হবে কি বহুকোষী হবে সেটাও বলা যায় না। যেমন মনেরা প্রতিষ্ঠাতে কিছু সেল ওয়াল দেখা যায়, তো এদের মধ্যে ডিফারেন্সিয়েট করাও কঠিন রয়েছে। ফটোসিনথেসিসের মাধ্যমে ওদেরকে বলা যায় না। কিছু ভাইরাসদের অন্তর্ভুক্ত করা যায়নি। আর্কিব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার গঠনগত দিক দুটোই আলাদা রয়েছে। আবার কি যে মাইকোপ্লাজমা এবং ব্যাকটেরিয়ার গঠনগত দিক আলাদা হওয়া সত্ত্বেও এদেরকে কি করা হয় প্রোক্যারিওটস এর মধ্যে অন্তর্গত করা হয়েছে। তো এই ছিল ডিসঅ্যাডভান্টেজ গুলো। নেক্সট আমরা দেখবো চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখবো মনেরা প্রোটিস্টা ছত্রাক। তো এই লেকচারটায় আমি মনেরার সমস্ত সালিয়েন্ট ফিচার্স গুলো অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো, যেগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে। যেরকম আমরা জানি হচ্ছে মনেরা কি, মনেরা প্রোক্যারিওটস দের রাজ্য, তাই এদেরকে বলা হয় প্রোক্যারিওটস। তো এদেরকে বিভিন্ন ধরনের ভাগ করা হয়েছে, যেমন বিভাগ, উপবিভাগ, তাছাড়াও বিভিন্ন ফিসিস এদেরকে ভাগ করা হয়েছে। এদের শ্রেণী বিভাগ হচ্ছে এদেরকে আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া এই দুটো ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে আর্কিব্যাকটেরিয়া মানে হচ্ছে আদিম ব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া মানে হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া। ইউ কথার অর্থ হলো প্রকৃত। এছাড়াও এদের মধ্যে কিছু মাইকোপ্লাজমা রয়েছে, কিছু অ্যাক্টিনোমাইসিস রয়েছে, রিক্টেসি রয়েছে। তো অ্যাক্টিনোমাইসিটিস দের মনেরা রাজ্যের মধ্যে রাখা হয়েছে। তো মনেরার অন্তর্গত কিছু বিভাগ বা গ্রুপ যেগুলো হলো সেগুলো হচ্ছে আর্কিব্যাকটেরিয়া অর্থাৎ আদিম ব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া অর্থাৎ প্রকৃত ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিক্টোসি এবং অ্যাক্টিনোমাইসিটিস। তো এই ছিল ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। এইগুলো আস্তে আস্তে ডিসকাশন করবো যে এগুলো কি হচ্ছে। আর্কিব্যাকটেরিয়া অর্থাৎ আদিম ব্যাকটেরিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিথেনোজেন, হ্যালোফিল আর থার্মো অ্যাসিডোফিল। মিথেনোজেন কি, এদের যে পুষ্টি পদ্ধতিকে বলা হচ্ছে অটোট্রপস। তো এরা অবায়ুজীবী, এরা কি করে যে কার্বন এবং শক্তি উভয় কি করে পচনশীল বস্তু থেকে সংগ্রহ করে, এবং এরা কি হয় মূলত জলাভূমিতে থাকে এবং হাইড্রোজেনের উপস্থিতিতে এরা কি করে ফর্মিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড থেকে এরা মিথেন তৈরি করে। তাহলে এদের পুষ্টি পদ্ধতিকে আমরা বলবো অটোট্রপস। এরা কি করে কার্বন এবং শক্তি জেনারেট করে কেউ পচনশীল বস্তু থেকে, এবং এদেরকে মূলত দেখতে পাওয়া যায় জলাভূমিতে হাইড্রোজেনের উপস্থিতিতে এরা কি করে ফর্মিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড থেকে এরা মিথেন গ্যাস তৈরি করে। তাহলে মিথেনোজেন ব্যাকটেরিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো মিথেন গ্যাস তৈরি করা। এদের মাধ্যমে মিথেন এবং গোবর গ্যাস উৎপাদন করে এরা এইগুলোকে গ্যাস প্ল্যান্টে ব্যবহার করা হয়। তো গ্যাস প্ল্যান্টে যদি কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা হচ্ছে মিথেনোজেন ব্যাকটেরিয়া। তো মিথেনোব্যাকটেরিয়াম আর মিথেনোকক্কাস হলো এই ধরনের আর্কিব্যাকটেরিয়া, অর্থাৎ এগুলো হচ্ছে প্রাচীন বা আদিম ব্যাকটেরিয়া। তাহলে এরা কি করে মূলত মিথেন তৈরি করে।
এরা কি করে, তাছাড়াও এরা যে তৃণভোজী প্রাণীদের অর্থাৎ তৃণভোজী গরু, ছাগল এই সমস্ত প্রাণীদের পাকস্থলীতে সেলুলোজের পরিপাক ঘটাতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া। তাহলে এখান থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে এরা কি করে ফর্মিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন তৈরি করছে, এদের গ্যাস প্ল্যান্টেও এদের এই ব্যাকটেরিয়া গুলোকে ব্যবহার করা হয়, যেমন আরো এরা কি করে সেলুলার পরিপাকেও সাহায্য করে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। দেন হোলোফিল, হোলোফিল কথার অর্থ কি? হোলোফিলস মানে যে সমস্ত ব্যাকটেরিয়া হলো কি, যে এরা সমস্ত ধরনের কন্ডিশনে, এক্সট্রিম কন্ডিশনে বা যেখানে হচ্ছে জীবের কোনো যে জীব যেখানে থাকতেও পারে না সেইখানে কে থাকে না ব্যাকটেরিয়াস। তো ব্যাকটেরিয়াস পৃথিবীর সমস্ত জায়গায় থাকতে পারে, কোনো সময় উষ্ণ প্রসবনে থাকতে পারে, মাটির নিচে থাকতে পারে, অভ্যন্তরে থাকতে পারে, কেন্দ্রমণ্ডলে থাকতে পারে, বাতাসে থাকতে পারে, তো বিভিন্ন জায়গায় এই ব্যাকটেরিয়া থাকতে পারে। তো হোলোফিল কি, এরা সাধারণত কি কোথায় থাকে, লবণাক্ত এলাকায়, যেমন হোলো ব্যাকটেরিয়া এবং হোলোকক্কাস, এরা হলো এক ধরনের আর্কি ব্যাকটেরিয়া। তো এদের কোষ পর্দায় কি থাকে, লাল ক্যারোটিনয়েড এক ধরনের রঞ্জক থাকে, যারা এদের কি করে ইউভির হাত থেকে বা সৌরশক্তির হাত থেকে এদেরকে রক্ষা করে। তো এরা সৌরশক্তি বা ইউভির হাত থেকেও রক্ষা করে। তো কিছু কারণের জন্য এরা কি জানি হ্যালোফিল ব্যাকটেরিয়া তাহলে লবণাক্ত যে সল্টি এরিয়া গুলোতে বসবাস করে, কিসের জন্য, যে এদের কোষ পর্দাতে একটা বিশেষ ধরনের লিপিড থাকে যেটা আবরণ মিউসিলেজের আবরণ থাকে এবং উচ্চ লবণ ঘনত্ব থাকে, যার ফলে এরা কি করে যে এই সমস্ত এক্সট্রিম জায়গাগুলোতে বসবাস করতে পারে। হার্মো অ্যাসিডোফিল ব্যাকটেরিয়া, হার্মো অ্যাসিডোফিল ব্যাকটেরিয়া এরা কি করে, যে এই ধরনের ব্যাকটেরিয়া, থার্মো মানে কি অর্থাৎ টেম্পারেচার, তো এই ধরনের আর্কি ব্যাকটেরিয়ারা কি করে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লতা সহ্য করার ক্ষমতা থাকে। অর্থাৎ এই ধরনের ব্যাকটেরিয়া গুলো উচ্চ তাপমাত্রা, যে সমস্ত জায়গায় উচ্চ তাপমাত্রা দেখা যায় সেই সমস্ত জায়গায় এবং যেগুলোতে হাই অ্যাসিডিটি এগুলো কি করতে পারে, সহ্য করতে পারে। এগুলোকে আমরা কোথায় দেখতে পাই, এই ধরনের ব্যাকটেরিয়া গুলো উষ্ণ সালফার ঝর্ণায় বসবাস করতে পারে, যেখানে তাপমাত্রা থাকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পিএইচ হচ্ছে 2, মানে অত্যাধিক এরা অম্লতাও সহ্য করতে পারে, যেমন থার্মোপ্লাজমা, থার্মোপ্রোটিস্ট এই ধরনের আর্কি ব্যাকটেরিয়া। এরা মূলত কি হয়, কেমোসিনথেটিক হয়, সবাস শোষণ করে এবং সালফারকে কি করে, সালফিউরিক অ্যাসিডে এরা রূপান্তরিত করতে পারে। তো আমরা জানলাম যে হোলোফিল ব্যাকটেরিয়া এরা কি করে লবণাক্ত পরিবেশে জন্মায়। তো এদের কোষ পর্দায় ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকে যারা কি করে সৌরশক্তি থেকে রক্ষা করে এবং এরা এই লবণাক্ত পরিবেশে বসবাস করতে পারে, কারণ এদের কোষ পর্দায় এক ধরনের লিপিড থাকে, উচ্চ ঘনত্ব থাকে। থার্মো অ্যাসিডোফিল ব্যাকটেরিয়া কি, যারা কি থার্মো অর্থাৎ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লত্বে বসবাস করতে পারে, যেরকম ধরো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা পিএইচ 2-তে থার্মোপ্লাজমা বা থার্মোপ্রোটিস্টাস নামে এক ধরনের আর্কিব্যাকটেরিয়ারা বেঁচে থাকতে পারে। এরা মূলত কেমোসিনথেটিক হয়, যারা কি করে সালফারকে কাজে লাগিয়ে সালফিউরিক অ্যাসিডে রূপান্তরিত করতে পারে। তো এই ছিল প্রথম তিনটি ব্যাকটেরিয়া, মিথোনোজেন, হ্যালোফিল আর থার্মো অ্যাসিডোফিল। তো এই তিনটি ব্যাকটেরিয়া এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে হার্মো অ্যাসিডোফিল যে ব্যাকটেরিয়া রয়েছে এগুলো কি করে উচ্চ অ্যাসিডে বেঁচে থাকতে সক্ষম, যেমন হচ্ছে কোষ পর্দায় শাখান্বিত এদের কি রয়েছে, লিপিড রয়েছে, বিশেষ ধরনের একটা রেজিস্ট্যান্ট উৎসেচক রয়েছে, আর কি রয়েছে
আর্কিব্যাকটেরিয়ারা কি এক ধরনের লিভিং ফসিল বা এদেরকে জীবাশ্ম জ্বালানিও বলা হয়। এরপরে আমরা পড়বো ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়া কি, অর্থাৎ আদর্শ ব্যাকটেরিয়া, এদেরকে বলা হয় আদর্শ ব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়া। তো ইউব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক কোষ নিয়ে গঠিত হয়েছে। ইউব্যাকটেরিয়ার প্রধানত আদর্শ ব্যাকটেরিয়া। এদের মধ্যে কি রয়েছে, এদের মধ্যে নিউক্লিয়াস বিহীন অর্থাৎ নিউক্লিয়াস অ্যাবসেন্ট রয়েছে ইউব্যাকটেরিয়ার মধ্যে। সো ইউব্যাকটেরিয়া দুই প্রকার, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এবারে ব্যাকটেরিয়া কি, যে এদের ব্যাকটেরিয়া যদি বলতে বোঝায় যে ব্যাকটেরিয়া কি, এদের আদি নিউক্লিয়াস অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল রয়েছে, এককোষী রয়েছে, সিঙ্গেল স্ট্র্যান্ড, ক্ষুদ্রতম মাইক্রোস্কোপিক সরল প্রকৃতির কিছু আণুবীক্ষণিক জীবেদের ব্যাকটেরিয়া বলা হয়। তাহলে ব্যাকটেরিয়া কি হলো, যে এদের আদি নিউক্লিয়াস অর্থাৎ প্রোক্যারিওটিক নিউক্লিয়াস রয়েছে, কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল থাকলো, এককোষী হলো, ক্ষুদ্রতম হলো, সরল প্রকৃতির। তো এখান থেকেও বৈশিষ্ট্য দেখা যেতে পারে, যেমন কি বৈশিষ্ট্যতে বলা হয়েছে কি এরা কি ক্ষুদ্রতম সরল আণুবীক্ষণিক জীব। এই ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াস অর্থাৎ প্রোক্যারিওটিক নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসে কি রয়েছে, নিউক্লিয় পর্দা রয়েছে, নিউক্লিওলাস্ট রয়েছে, এদের নিউক্লিয়াসে কি থাকে না, যে এদের নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দাও দেখতে পাবে না, নিউক্লিওলাস বা নিউক্লিয় জারক, এই তিনটে কোনোটাই এদের মধ্যে নেই। এদের একটা পেঁচানো, একটি মাত্র পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে। তো সেই জন্য ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিওয়েড বা জেনোফার বা নিউক্লিয় বস্তু বলা হয়ে থাকে। তো এখান থেকে কোশ্চেন আসে যে নিউক্লিওয়েড কি, জেনোফার কি বা নিউক্লিয় বস্তু কি। তাহলে ব্যাকটেরিয়ার যে প্রোটোপ্লাজম, যেটা আমরা জানি যে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস রয়েছে, তো এদের নিউক্লিয়াসে না রয়েছে নিউক্লিয় পর্দা, না রয়েছে নিউক্লিওলাস, না রয়েছে নিউক্লিয় জারক। সুতরাং এদের কি পেঁচানো একটা দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, যাদের মধ্যে যাকে আমরা বলবো ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে বলবো নিউক্লিওয়েড বা জেনোফার বা নিউক্লিয় বস্তু। ঠিক আছে, এদের যে প্রোটোপ্লাজমে কি রয়েছে, রাইবোজোম রয়েছে, সেটা কত 70S, ও মেসোজোম রয়েছে। পর্দাবৃত্ত কোনো কোষীয় অঙ্গাণু এদের মধ্যে থাকে না। ব্যাকটেরিয়ার কোষ পর্দার বাইরে কি রয়েছে, সুগঠিত কোষ প্রাচীর রয়েছে, যার প্রধান উপাদান হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। তো এদের মধ্যে একটা সেল ওয়াল রয়েছে, মিউসিলেজ রয়েছে, জেনোফার রয়েছে, এটা হচ্ছে জেনোফার বা নিউক্লিওয়েড। প্লাজমিড রয়েছে, ফ্ল্যাজেলা রয়েছে, যেটা গমনে সাহায্য করে। অধিকাংশ ব্যাকটেরিয়া কি, যে অধিকাংশ ব্যাকটেরিয়া হচ্ছে স্বভোজী হতে পারে, মানে অটোট্রপিক। তো এরা নিজেদের খাদ্য, এরা স্বভোজী। কিছু ব্যাকটেরিয়া রয়েছে সেটা হচ্ছে পরভোজী। স্বভোজী ব্যাকটেরিয়ার দেহে বিভিন্ন ধরনের সালোক সংশ্লেষকারী রঞ্জক থাকে, যেমন হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল, ব্যাকটেরিয় ভিরিডিন, ক্লোরোবিয়াম, ক্লোরোফিল। তাহলে এদের মধ্যে কি হলো 70S রাইবোজোম থাকে, মেসোজোম থাকে। এদের মধ্যে যে সেল ওয়াল কোষ প্রাচীর রয়েছে, যে যার প্রধান উপাদান হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান, এর মধ্যে থাকে। এদের অধিকাংশ ব্যাকটেরিয়া পরজীবী, হেট্রোফিক। আবার কিছু স্বভোজীও রয়েছে, অটোট্রপিক। এদের মধ্যে বিভিন্ন ধরনের যে সেল মেমব্রেন, সেল ওয়াল, মিউসিলেজ, রাইবোজোম, ফ্রি রাইবোজোম রয়েছে, বাউন্ড রাইবোজোম রয়েছে। তো এই হলো ব্যাকটেরিয়ার গঠন।
এবারে ব্যাকটেরিয়া গুলোকে আমরা কিছু ভাগে ভাগ করব। যেমন হচ্ছে ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গোলাকার, দণ্ডাকার, সর্পিলা আকার এবং বিভিন্ন ধরনের আদার যে স্ট্রাকচার রয়েছে। গোলাকারের মধ্যে রয়েছে মাইক্রোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, সার্সিনি, ডিপ্লোকক্কাই, টেট্রাকক্কাই এবং স্ট্যাফাইলোকক্কাই। কিছু দণ্ডাকার ব্যাকটেরিয়া রয়েছে বা যেটাকে ব্যাসিলি বলা হচ্ছে, মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, ট্রিপ্টোবেসিলাস, কক্কোবেসিলাস। সর্পিলাকারের যে ব্যাকটেরিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভিব্রিও এন্স, স্পাইরিলাম। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো হচ্ছে গোলাকার বা তাকে আমরা বলবো স্পেরিক্যাল অর কক্কাস। তো এগুলো কি, এই গোলাকার বা ডিম্বাকার, এগুলো কি যে এককোষী বা গোলাকার বা ডিম্বাকার হতে পারে। এই ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কক্কাস, যার প্লুরাল ফর্ম হচ্ছে কক্কাই। এরূপ ব্যাকটেরিয়ার সহাবস্থান অনুযায়ী এরা বিভিন্ন প্রকারের হয়, যেমন মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, টেট্রাকক্কাস। মাইক্রোকক্কাস কি, যখন ব্যাকটেরিয়া কি এককভাবে থাকে তখন তাকে বলা হচ্ছে মাইক্রোকক্কাস বা মনোকক্কাস। ডিপ্লোকক্কাস কি, যখন একটি তলে বিভাজিত হয়ে বা জোড়ায় জোড়ায় অবস্থান করে তাকে বলা হচ্ছে ডিপ্লোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস কি, যে কোনো তল বরাবর বিভাজিত হয়ে একটি সারিতে শৃঙ্খল আকারে থাকে তাকে বলা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। টেট্রাকক্কাস কি, যখন কোষগুলি কি হয় দুটো ভিন্ন তলে বিভাজিত হয় এবং 4টি কোষের একটি গুচ্ছ স্থাপন করে তাকে বলা হচ্ছে টেট্রাকক্কাস। তো মাইক্রোকক্কাসের যে উদাহরণ রয়েছে এগুলো কি এককভাবে রয়েছে। ডিপ্লোকক্কাসে কি একটা তলে কি হচ্ছে বিভাজিত হয়ে জোড়ায় জোড়ায় রয়েছে। স্টেপ্টোকক্কাস তলে বিভাজিত হয়ে এটা কি শৃঙ্খল আকারে রয়েছে। এবং স্ট্রেপ্টোকক্কাস কি, যেগুলো বিভিন্ন তলে বিভাজিত হয়ে 4টি এরকম 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 জোড়ায় জোড়ায়, তো 4টি করে রয়েছে। তো এগুলো ছিল গোলাকার কক্কাসের শ্রেণীবিন্যাস। নেক্সট হচ্ছে দণ্ডাকার বা ব্যাসিলাস। দণ্ডাকার মানে কি, যে এগুলোকে দেখতে কিছুটা কিরকম যে বেলনের মতো হয়, এই কোষকে বলা হয় হচ্ছে একক দণ্ডাকার কোষকে বলা হচ্ছে ব্যাসিলাস এবং একে একত্রে বলা হচ্ছে ব্যাসিলি। এগুলো হচ্ছে মনোবেসিলাস যখন দণ্ডাকারে অবস্থান করে। তারপরে ডিপ্লোব্যাসিলাস হচ্ছে এগুলো হচ্ছে ডিপ্লোব্যাসিলাস। স্টেপ্টোব্যাসিলাস তো মনোব্যাসিলাস কি, যখন দণ্ডাকারে অবস্থান করে যেমন ব্যাসিলাস এসপি। ডিপ্লোব্যাসিলাস হচ্ছে যখন কি হয় দণ্ডাকারে কিছু ব্যাকটেরিয়া তল বরাবর বিভাজিত, এটা একটা তল বরাবর দুটো বিভাজিত হয়ে ব্যাকটেরিয়ার প্রান্তদেশ দুটো কি সংলগ্ন হয়েছে, যেমন ল্যাক্টোব্যাসিলাস। স্ট্রেপ্টোব্যাসিলাস কি, দণ্ডাকার ব্যাকটেরিয়া কি একটা তল বরাবর বিভাজিত হয়ে প্রান্তদেশের সঙ্গে কি শৃঙ্খলা আকারের সঙ্গে একটা প্রান্তের সঙ্গে আরেকটা প্রান্ত কি হয় শৃঙ্খলা আকারের সঙ্গে অবস্থান করে, যেমন ল্যাক্টোব্যাসিলাস এসপি। এবারে কক্কোব্যাসিলাস কি হচ্ছে, যে এদের মধ্যে কি হয় ডিম্বাকার দেখতে হয়, এদের ঔষধ ডিম্বাকার, যেমন স্যালমোনেলা, মাইক্রোব্যাকটেরিয়াম। এরা কি হয়, এরা হচ্ছে কক্কোব্যাসিলাসের এক্সাম্পল।
এরপরে হচ্ছে নিউট্রিশন, মানে ব্যাকটেরিয়ার পুষ্টি। ব্যাকটেরিয়া কিভাবে পুষ্টি পদার্থগুলো সংগ্রহ করে, যেমন অটোট্রফস যেটা হচ্ছে স্বভোজী পুষ্টি, হেটেরোট্রফস পরভোজী। এবার অটোট্রফস কে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফটো অটোট্রফস আর একটা হচ্ছে কেমো অটোট্রফস। ফটো অটোট্রফস ক্লোরোবিয়াম এসপি, আর কেমো অটোট্রফস এর উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস এসপি। হেটারো অটোট্রফ অর্থাৎ পরভোজী পুষ্টিকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্যারাট্রফস শক্তি সংগ্রহের ভিত্তিতে, আবার একে দুভাগে ভাগ করা হচ্ছে ফটো হেটারোট্রফস, কেমো হেটারোট্রফস। আর মেটাট্রফস, মেটাট্রফস কে পূর্ণ মেটাট্রফস, আংশিক মেটাট্রফস এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেমন ক্লস্ট্রিডিয়াম এসপি, ভিব্রিও এসপি। প্যারাট্রফস কে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণ প্যারাট্রফ নিস্টারিয়া এসপি, আংশিক প্যারাট্রফ স্টেফাইলোকক্কাস এসপি। তো এই ছিল ব্যাকটেরিয়ার পুষ্টি। তো ব্যাকটেরিয়ার পুষ্টি যেমন হচ্ছে পরভোজী ব্যাকটেরিয়া। তো পরভোজী ব্যাকটেরিয়ার দুই প্রকারের, একটা মৃতজীবী বা মেটাট্রফস এবং পরজীবী বা প্যারাট্রফস। তো মৃতজীবী বা মেটাট্রফস কি, যে এই সকল ব্যাকটেরিয়া কি হয়, মৃত জীবদেহ থেকে মেটাট্রফস গুলো কি করে, মৃত জীবদেহ থেকে পুষ্টি পদার্থ গুলো নিউট্রিয়েন্টস গুলো সংগ্রহ করে, একে বলা হচ্ছে মেটাট্রফস। আবার পূর্ণ মৃতজীবী বা আংশিক মৃতজীবীও হতে পারে এই ব্যাকটেরিয়া গুলো। যেমন পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বিউটিরিকাম, আংশিক মৃতজীবী ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলেরি। পরজীবী বা প্যারাট্রফস কি, পরজীবী কি, যারা কি হয় হোস্টের দেব অর্থাৎ পোষকের সজীব কোষে এরা কি করে বাসা বাঁধে এবং সেখান থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস গুলো সংগ্রহ করে বা পুষ্টিরস গুলো সংগ্রহ করে এবং পোষক কোষে রোগ সৃষ্টি করে, তাদেরকে বলা হচ্ছে পরজীবী বা প্যারাট্রফস। তো কিছু ব্যাকটেরিয়া রয়েছে তারা কি করে অন্যান্য যে কিছু জীবদের দেহে বসবাস করে সেখান থেকেই প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ পুষ্টিরস সংগ্রহ করতে থাকে, যেমন নিসেরিয়া গনেরি। আংশিক পরজীবী, পূর্ণ পরজীবী হচ্ছে নিসেরিয়া গনেরি, আর আংশিক পরজীবী হচ্ছে স্ট্যাফিলাইকক্কাস ওরিয়াস। তো দুটো রেফিনে হয়ে গেল, যে মৃতজীবী আর একটা হচ্ছে পরজীবী। এরপরে হচ্ছে পরজীবী ব্যাকটেরিয়াকে কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফটো হেটারোট্রফস। তো ফটো হেটারোট্রফস কি, যে এই যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে এগুলো কি করে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে, তাদেরকে বলা হচ্ছে ফটো হেটারোট্রফস। এরা কি করে সূর্য কোথা থেকে শক্তি সংগ্রহ করে, ফটো অর্থাৎ সূর্য, ফটো অর্থাৎ আলো, অর্থাৎ সূর্যের আলো থেকে এরা কি করে নিউট্রিয়েন্ট সংগ্রহ করে, যেমন রেডোস্পাইরেলিয়াম বুবগ্রাম এটা হচ্ছে এর উদাহরণ। কেমো হেটারোট্রফস মানে এরা কি করে বিভিন্ন ধরনের জৈব বস্তু অর্থাৎ কেমিক্যাল যে সমস্ত বস্তুতে থাকে সেখান থেকে এরা নিউট্রিয়েন্ট সংগ্রহ করে, যেমন এস্টেরিয়া কোলাই। স্বভোজী ব্যাকটেরিয়া রয়েছে, যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো সালোক সংশ্লেষণ বা রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে ফটোসিনথেসিস এবং কেমোসিনথেসিসের মাধ্যমে কি করে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলোকে কি করে সালোক সংশ্লেষ করতে পারে বা রাসায়নিক সংশ্লেষ করতে পারে। ফটো অটোট্রফস কি, যে এইগুলো কি করে দেহের সালোক সংশ্লেষকারী বা ব্যাকটেরিয়া ক্লোরোফিল বা ক্লোরোবিয়াম ক্লোরোফিল থাকে, এরা কি করে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে খাদ্য সংশ্লেষ করে থাকে। এদের সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়, কোন রকম অক্সিজেন উৎপাদন হয় না,
যাকে বলা হচ্ছে অ্যান অক্সিজেন সালোকসংশ্লেষ। তাহলে ফটো অটোট্রফসে কি হচ্ছে যে এদের দেহকোষের সালোক সংশ্লেষণকারী কিছু ব্যাকটেরিয়া ক্লোরোফিল বা ক্লোরোফিল থাকে, তাই এরা কি করে সূর্যালোক থেকে খাদ্য সংগ্রহ করে। এদের সালোক সংশ্লেষণে কোনো রকম অক্সিজেন উৎপন্ন হয় না, যেমন ক্লোরোবিয়াম, ক্রোমাসিয়াম, ক্লোরোব্যাকটেরিয়াম প্রভৃতি। তো এখানে দেখলাম ফটো হেটারোট্রপস, কেমো হেটারোট্রপস এবং ফটো অটোট্রপস। তো এইগুলো ছিল ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস পুষ্টি পদ্ধতিতে। নেক্সট যেটা দেখবো কেমো অটোট্রপস। তো এরা কি করে, এরা রঞ্জক কেমো অর্থাৎ এরা রঞ্জকবিহীন সূর্যালোক ব্যতীত কোষ বস্তু থেকে কিছু অজৈব পদার্থের জারণ করে অর্থাৎ অক্সিডেশন ঘটিয়ে এরা কি করে শক্তি সংগ্রহ করে থাকে, যেমন নাইট্রোসোমোনাস, এবারে ব্যাকটেরিয়াকরণের যে পদ্ধতি রয়েছে, যেমন হচ্ছে বিজ্ঞানী আমরা জানি যে ক্লাসিফিকেশন করা হয়েছে যে স্টেনিং প্রপার্টিজ এর উপরে। কে করেছেন না বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম। কত খ্রিস্টাব্দে? 1884 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া কোষের বিশেষ রঞ্জিত করেছেন, বা একে বলা হচ্ছে স্টেনিং সিস্টেম। তো এর পদ্ধতিকে বলা হচ্ছে গ্রাম রঞ্জক পদ্ধতি বা গ্রাম স্টেনিং প্রসিডিওর। তো এই পদ্ধতিতে বিভিন্ন যে রঞ্জক হলো সেটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। তো ক্রিস্টাল ভায়োলেট এই রঞ্জকের সাহায্যে কি করা হয়, রঞ্জিতকরণ করা হয়, যেটা ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে এই গ্রাম স্টেনিং প্রসিডিওরে ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে। তো ব্যাকটেরিয়াকে আমরা দুটো শ্রেণীতে বা দুটো ভাগে ডিভাইড করব, যথা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি, যেসবে ব্যাকটেরিয়ার কিছু যে আমরা জানি যে ব্যাকটেরিয়াতে কি রয়েছে, সেল ওয়াল রয়েছে, সেই সেল ওয়ালে ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন এই যে দুটো দিয়ে সহজে কি করা হয়, সহজে স্টেন করা যায়। তো এবং অ্যাসিটোন বা অ্যালকোহলে ধৌত করলে রঞ্জক মুক্ত হয় না। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি, যে যাদের যে সমস্ত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর রয়েছে। তো এই কোষ প্রাচীরকে দিয়ে, যে কোষ প্রাচীরের মধ্যে যদি ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে স্টেন করা যাবে, কিন্তু অ্যাসিটোন বা আমি যখন এর মধ্যে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাসিটোন বা অ্যালকোহল জাতীয় দিয়ে যখন ধোবো বা তখন কি হবে, যে ওই যে স্টেনটা যাবে না, তাকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যেমন স্টেফাইলোকক্কাস, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস। আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ, অর্থাৎ এদেরকে কি করব, এদের কোষ প্রাচীরে ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন দিয়ে রঞ্জিত করা যায় না, অ্যালকোহল বা অ্যাসিডন দিয়ে ধৌত করলে এদের কি হয়, যে সহজেই স্টেনটা উঠে যায়, স্টেন আর দাগটা থাকে না, তাকে আমরা বলছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যেমন এস্টেরিয়া কোলাই, সালমোনেলা, প্রোটিয়াস। তো এদের মধ্যে কি থাকে, পেপটাইডোগ্লাইকেনের ঘর থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে, কোষ প্রাচীর থাকে, প্লাজমা পর্দা থাকে গ্রাম নেগেটিভে, পেরিপ্লাজমীয় ঘর রয়েছে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি হতে পারে, এগুলো অধিবিষ বহুকোষীয় হতে পারে, অর্থাৎ এক্সোটক্সিন হতে পারে, এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন হতে পারে। তো ফ্ল্যাজেলার উপস্থিতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে শ্রেণী বিভাগ করা হয়। যেমন হচ্ছে অ্যাট্রিকাস, যে সমস্ত ব্যাকটেরিয়ার কি ফ্ল্যাজেলা গুলো থাকে না, সেগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিকাস। মনোট্রিকাস কি, দেহে একটি মাত্র ফ্ল্যাজেলা থাকে, যেরকম এখানে বলা হয়েছে যে একটি মাত্র ফ্ল্যাজেলা রয়েছে। লেফোট্রিকাস কি, যে সমস্ত ব্যাকটেরিয়ার দেহে প্রান্তে কি হয়, গুচ্ছাকারে অসংখ্য ফ্ল্যাজেলা থাকে, যেমন সিউডোমোনাস। আর অ্যাম্ফিট্রিকাস কি,
যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, দেহের দুই প্রান্তে, যেমন এই প্রান্তে ওপরের প্রান্তে এবং নিচের প্রান্তে, এই দুই প্রান্তে একাধিক ফ্ল্যাজেলা থাকে বা একটিও ফ্ল্যাজেলা থাকতে পারে, তাকে আমরা বলবো অ্যামফিট্রিকাস বা স্পাইরিলিয়াম এর উদাহরণ। এবারে পেরিট্রিকাস কি, যেখানে কি হয়, একটি দেহের ব্যাকটেরিয়ার কি হয়, দেহের পরিধি বরাবর ফ্ল্যাজেলা গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এবারে এগুলোর কি পরিধি বরাবর বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে, যেমন সালমোনেলা। তো এই ছিল ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, যেগুলো হচ্ছে ফ্ল্যাজেলার ভিত্তিতে অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, লেফোট্রিকাস, অ্যামফিট্রিকাস এবং পেরিট্রিকাস। এখান থেকেও মাঝে শর্ট কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে ইউটিলিটি অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার কিছু উপকারিতা রয়েছে, কিছু অপকারিতা রয়েছে। উপকারিতাগুলি হচ্ছে মাটিতে বসবাসকারী বিভিন্ন জীব, অর্থাৎ এদেরকে কৃষিকাজে ব্যবহার করা হয়। এরা কি করতে পারে, নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। কিছু জীব রয়েছে যেগুলো কি করে, নাইট্রোজেন সংবন্ধন করে, যেমন নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, ফলে কি হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আবার কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া রয়েছে, যেমন হচ্ছে অ্যাজোটোব্যাক্টর রয়েছে, ক্লস্ট্রিডিয়াম রয়েছে, বাইজারিস্কিয়া রয়েছে, ডারিস্কিয়া রয়েছে। এরা কি করে, স্পাইরিলিয়াম, এরা এই সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যারা মূলত নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। আবার কিছু মিথজীবী ব্যাকটেরিয়া রয়েছে। তো মিথজীবী ব্যাকটেরিয়া কি করে, এরা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার মধ্যে প্রধান হচ্ছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম কি করে, শিম্বগোত্রীয় উদ্ভিদ, মানে ডাল জাতীয় এই সমস্ত উদ্ভিদ, মটর, এই উদ্ভিদের কি করে, যে অর্বুদে, মূলে যে অর্বুদ সৃষ্টি করে, এইভাবে এরা কি করে, নাইট্রোজেন পুষ্টিতে সাহায্য করে। কিছু অণুজীব রয়েছে, যেমন কিছু বেনিফিটস অফ বায়োফার্টিলাইজার, যারা কি করে, অণুজীব কি করে, IA, IBA আর NA তো এরা কি করে, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন স্খলন করে এবং জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে। রাইজোবিয়াম কি করে, রাইজোবিয়াম প্রতি বছর 50 থেকে 150 কেজি নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। অ্যাজোটোব্যাক্টর কি করে, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলিয়াম, এরা কি করে, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এবং অ্যান্টিবায়োটিক ক্ষরণ করে, যা মাটিতে পেস্টিসাইড হিসাবে কাজ করে। তাহলে এই ছিল। তাছাড়াও কি রয়েছে, এরা হচ্ছে মাটির গুণাবলী বৃদ্ধিতে সাহায্য করে, জল ধারণে, পরিপোষকে পরিমাণ বৃদ্ধিতে প্রভৃতি বৃদ্ধি ঘটায়। তাহলে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে, নাইট্রোজেন সংবন্ধন করে, অণুজীব হিসাবে, অ্যাজোটোব্যাক্টর হিসাবে ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন ধরনের যে শিল্প রয়েছে, শিল্পে ব্যবহার করা হয়। এছাড়াও ওষুধে ব্যবহার করা হয়, মেডিসিনের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ ওষুধ উৎপাদনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন কিছু অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ভিটামিন জাতীয় কিছু ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশনে এগুলো থেকে যায়। তাছাড়াও কিছু ভ্যাকসিন উৎপাদন করে, কিছু অ্যান্টিবায়োটিক্স উৎপাদন করা হয়।